ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে, আরো একটি ভৌতিক ভিডিওতে। তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার 39 নম্বর এপিসোড নাম্বার 39। তো প্রত্যেকটা এপিসোডের মধ্যে এই এপিসোডটা হতে চলেছে খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্যরকম একটি এপিসোড। তাই এপিসোডটা পুরোটা শোনার অনুরোধ, কারণ আজকের এপিসোডে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আপনাদেরকে ভয় পাওয়াবে। সেই ঘটনাটি আপনাদের মনে একবার হলেও এই প্রশ্নটা হয়তো জাগাবে যে এও কি সম্ভব। হ্যাঁ, কি এমন ঘটনা, সেটার জন্য আপনাদের পুরো এপিসোডটা শুনতে হবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট যে স্ক্রিপ্ট না করে পুরো এপিসোডটা শুনুন, এবং ঘটনাটা শোনার পর যদি মনে হয় ঘটনাটা ভালো লাগলো এবং ভিডিওটা লাইক করার যোগ্য, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনারা পেতে পারেন। আর খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে চলি 2K সাবস্ক্রাইবার, মানে 2000 সাবস্ক্রাইবার, 2000-এর ফ্যামিলি আমাদের কাছে অনেকই বড় একটা ফ্যামিলি। মানে সত্যি কথা বলতে প্রায় 2000 হতে চললো, এটা ভাবতে কেমন লাগছে। আমাদের সেদিনের ভৌতিক রহস্য, আজ 2000 পরিবার। তো খুব শীঘ্রই আমাদের 2000-এর পরিবারটা কমপ্লিট করুন, যাতে আমরা খুব গর্ব করে আপনাদেরকে বলতে পারি যে আমাদের 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আর আমরা যেটা বলেছিলাম 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আপনাদের জন্য একটি ছোট্ট মানে সারপ্রাইজ রয়েছে। কি সারপ্রাইজ সেটা আপনারা দেখতে পারবেন 2000 সাবস্ক্রাইবার হলেই। তো করে দিলেন সাবস্ক্রাইব যারা এখনো করেননি। তো বেশি কথা বলবো না, চলে যাব ডাইরেক্ট আজকের ঘটনায়। তো আজকে ঘটনাটি আমাদের পাঠিয়েছে শ্যামনগর থেকে শ্যামল দত্ত। তো শ্যামনগর থেকে শ্যামল দত্ত আমাদের এই ঘটনাটি পাঠিয়েছে। শ্যামল দত্তকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। তো আজকে আর বেশি কথা না বলে শ্যামল দত্তের ঘটনায় চলে যাব। শ্যামল দত্ত একটি মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভৌতিক রহস্য ফ্যামিলি, তো আপনাদের বলে দিই যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তারা জয়েন হয়ে নেবেন। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে জয়েন হয়ে যাবেন। ওইখানে আপনারা সরাসরি ভৌতিক রহস্যের প্রত্যেকটা মেম্বারের সাথে, আমার সাথে এবং আরো যত মেম্বার আছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং তাদেরকে গল্পও পাঠাতে পারবেন। তো শ্যামল দাসও ওই মানে কি বলবো, ওই ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপটা থেকেই আমার নাম্বার নিয়ে আমাকে পার্সোনালি SMS করে এবং এই ঘটনাটি একটি কাগজে লিখে ছবি তুলে পাঠায়। তো এই ঘটনাটি আমি পড়ে মানে আপনাদের কাছে শোনাবো। আমি ঘটনাটি একটি প্রিন্ট করে নিয়ে এসেছি, কাগজটা এখন আমার হাতে রয়েছে। আমি দেখে দেখে পুরো ঘটনাটি পড়ে শোনাবো। প্রথমে শ্যামল দত্ত নিজের নামটি লিখেছে, শ্যামল দত্ত শ্যামনগর। এটা লেখার পর তিনি লিখেছেন, নমস্কার ভৌতিক রহস্য, আমি শ্যামল দত্ত। আমি এই ঘটনাটি শ্যামনগর থেকে লিখছি। আমার বাড়ি শ্যামনগরে না, আমার বাড়ি কলকাতায়, কিন্তু কাজের সূত্রে আমি শ্যামনগরে থাকি প্রায় 4 বছর হলো। আমার সাথে এই ঘটনাটি কিন্তু শ্যামনগরে ঘটেনি, আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল প্রায় 5 বছর আগে কলকাতায়। এই ঘটনাটি ঘটার কয়েকদিনের মধ্যে আমি শ্যামনগর চলে আসি, এক তো কাজের সূত্রে আর দ্বিতীয়ত ভয়েতে। তো আমি আমার ঘটনাটি লিখলাম, অবশ্যই আপনারা শোনাবেন এই আশা রাখলাম। নমস্কার। এটা লিখেছে শ্যামল দত্ত। এটা লেখার পর শ্যামল দত্ত নিজের ঘটনাটি শুরু করেছেন। তো ধন্যবাদ, শুরু করছি ঘটনা। শ্যামল দত্ত লিখছেন, এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল ঠিক প্রায় 5 বছর আগে। আমি কলকাতা চলে আসার ঠিক মাস 2 আগে। ক্ষমা করবেন একটি ভুল বললাম, কলকাতা চলে আসার না, শ্যামনগর চলে আসা, এটাই লিখেছে শ্যামল দত্ত। আমার ভুল হয়েছে। যদি গল্প চলাকালীন কোনো ভুল কিছু বলি তাহলে অবশ্যই মার্জনা করবেন, কারণ বলতে বলতে অনেক ভুল হয়ে যায়। আমরা কিন্তু এডিট করি না, বা এডিট করে কথাটা কেটে দিই না, যেটা ভুল হয় সেটাও ভিডিওতে দিই, যাতে মানে ভুলটা আপনারা ধরিয়ে দিতে পারেন। যাই হোক, আবার শুরু করছি ঘটনাটি। শ্যামল দত্ত লিখছেন, এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল আজ থেকে ঠিক 5 বছর আগে। আমি কাজের সূত্রে শ্যামনগর চলে আসার মাস 2 আগে। সেই দিনটা ছিল বুধবার, কিন্তু তারিখটা আমার ঠিক ভালো করে মনে নেই। হ্যাঁ, এটা মনে আছে, মাসটা ছিল নভেম্বর মাসে আমার সাথে এই ঘটনাটি ঘটে। সেদিন নিত্যদিনের মতোই আমি রাত করে বাড়ি ফিরি। আমি একটি খবরের কাগজের কারখানায় কাজ করতাম। খবরের কাগজের কারখানায় কিছু জিনিসপত্র এদিক ওদিক করাই ছিল আমার কাজ। তার জন্য মাসে মাইনা পেতাম মাত্র 6000 টাকা। পরিবারে বলতে ছিলাম আমি, বাবা, মা আর আমার এক ছোট ভাই। কিন্তু সেই কলকাতার বাড়িতে আমি একাই থাকতাম। মা, বাবা, ভাই শ্যামনগরেই থাকতো। শ্যামনগরেই আমাদের বাড়ি, কিন্তু আমি কলকাতাতে ওই খবরের কাগজে কাজের জন্য ছিলাম। 2 মাসের মধ্যেই আমার শ্যামনগরে একটি কাজের ব্যবস্থা হবে এবং আমি চলে যাব এই আশায় ছিলাম।
কিন্তু 2 মাস আগের সেই ঘটনা। আমি সেদিন রাতে প্রত্যেক দিনের মতোই কাগজের কারখানা থেকে বাড়ি ফিরি। সেদিন একটু বেশি রাত হয়ে গেছিল কাজ থাকার দরুন। আমি বাড়ি ফিরে ঘড়ির কাঁটায় দেখি প্রায় 12:15। বেশি রাত হওয়ায় আমার খেতে ইচ্ছে করছিল না। কিছু না খেলে শরীর খারাপ হবে, তাই একটুখানি মুড়ি বাতাসা খেয়ে রাত্রিটা কাটিয়ে দিলাম। ভাত ছাত সব ঢেকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। রাতে ঘুম আসতে চাইছিল না, মনটা কেমন আনছান আনছান করছিল, কেন জানি না। কদিন ধরে বেশ আমার শরীরটা খারাপও। শরীর খারাপ বলতে একটু বেশি ঠান্ডা লেগে গেছে, মাঝে মাঝে বুকটাও ব্যথা করে। ডাক্তার দেখিয়েছি অবশ্য, ডাক্তার ওষুধও দিয়েছে। এই ভাবতে ভাবতেই হঠাৎ আমার মনে পড়লো যে আমার আজকে ওষুধটা খাওয়া হয়নি, যেটা রাত 9টায় খাওয়ার কথা। ঘড়ির কাঁটায় দেখি প্রায় 1টা। ভাবলাম খেয়েই নি, বুকটা হালকা ব্যথা ব্যথাও করছে, যা হবে হবে। ওষুধটা খেতে উঠলাম, ওষুধটা না পেয়ে হঠাৎ মনে পড়লো ওষুধটা আমি রান্নাঘরে ফ্রিজের মাথায় রেখেছিলাম। তারপর আমি ওষুধটা আনতে রান্নাঘরে গেলাম, কিন্তু আমি ভাবতে পারি যে রান্নাঘরে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে উঠবে। রান্নাঘরে ওষুধটা আনতে যেতেই আমি লক্ষ্য করি রান্নাঘরের দরজাটার সামনে যেন কিছু একটা কুচুরমুচুর আওয়াজ হচ্ছে, যেন কেউ রান্নাঘর থেকে, মানে আমাদের রান্নাঘরে থাকা ফ্রিজটা থেকে কিছু একটা বের করে খাচ্ছে। আমি দূর থেকে সেই, মানে যিনি সেখানে বসে রয়েছে তার ছায়াও দেখতে পাই। পরিষ্কার বুঝতে পারি কোনো চোর বা ডাকাতের আস্তানা হয়েছে এই ঘর। আমাদের রান্নাঘরের জানলাটা আমি রাতে খুলেই রাখি, সেই জানলা থেকেই মনে হয় কোনো চোর ঢুকেছে। আমি সেখানে না ঢুকে আবার পিছিয়ে আমার ঘরে যাই। ঘরে একটি বেশ বড় কাঠের লাঠি ছিল, সেই লাঠিটি হাতে করে নিয়ে যাই যে তাকে একটি বাড়ি মেরে শেষ করে শুয়ে রেখে দেবো। তারপর দরজাটি দিয়ে পুলিশকে ফোন করব। কিন্তু তার ছায়াটি দেখে আমি ভেতরে যেতেই যেটি দেখি সেটা দেখে আমি অবাক হয়ে যাই। গিয়ে দেখি ভেতরে কিছুই নেই, তাহলে এটি কার ছায়া ছিল? আমার মনের ভুল ভেবেই আমি আবার বাইরে চলে আসি। বেশি কথা আর না ভেবে আমি ঘরের দিকে এগিয়ে যাই। ঘরের দিকে এগিয়ে যেতে আমার আবার মনে পড়ে, এ মা, আমি যে কাজের জন্য এলাম ওষুধটা নিতে সেটাই তো নিলাম না। আমি লাঠি হাতে নিয়ে আবার যাই। আবার কিছুদূর এগোতে আবার সেই ছায়া আমি দেখতে পারি না। এবার তো আমার ভুল না। ওই তো সে কুচুর মুচুর কিছু খাওয়ার আওয়াজও আমার কানে হালকা মুখটা বার করতে দেখি, হ্যাঁ, একটি লোক চাদর দিয়ে বসে, এবং সে আমাদের ফ্রিজে থাকা বাটা মাছ ভাজা সেটা কুচুর মুচুর করে খাচ্ছে, সেটারই আওয়াজ হচ্ছে। আমি আবার লাঠিটি নিয়ে তার দিকে যেতেই তার মাথার মধ্যে জোরে লাঠিটি আঘাত করলাম। বিশাল জোরে তার মাথার মধ্যে লাঠিটি কিন্তু সে কোনো শব্দ না করে রীতিমতো একইভাবে মাছ খেতে থাকলো। বেশ অবাক হলাম আমি, কোনো মানুষের পক্ষে এরকম ভাবে সম্ভব না। আমি বেশ কয়েকবার তাকে আঘাত করার চেষ্টা করলেও তার ওপর কোনো আঘাত হলোই না। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি দৌড়ে সেখান থেকে বেরোতে যেতেই রান্নাঘরের দরজাটা আপনি আপনি বন্ধ হয়ে গেল। তারপর অনেকবার চেষ্টা করলেও দরজাটি খুলতে পারলাম না। তাই পিছনে তাকালাম, দেখলাম সেই ব্যক্তি আর নেই। আমি বুঝতে পারলাম কেউ যেন দরজার ওখান থেকে আমার পিঠে হাত দিচ্ছে। তারপর যখন আমি পিছনে তাকালাম তখন আমি যে দৃশ্যটি দেখলাম সেটা আমি আগে ভুলতে পারিনি। আমি দেখলাম সেই লোকটি দাঁড়িয়ে রয়েছে, সেই লোকটির চোখ নেই, চোখের ভেতরে কিচ্ছু নেই, যেন এক অন্ধকার। সে হাসছে, তার কি বৃহৎ দাঁত, অব্দি তার দাঁত, এবং তার কালো অন্ধকার গড়িয়ে। সে দৃশ্য দেখে আমি কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেলাম, যেন শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত হাওয়া, এক শীতল হাওয়া বয়ে গেল আমার পা থেকে, যেন মাটিটি সরে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না, আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার সকালবেলা ঘুম ভাঙলো আমি দেখি আমি যে রান্নাঘরেই পড়ে রয়েছি, ফ্রিজের দরজা হা করে খোলা, এবং বাটা মাছ নেই। আমি সেদিনই মাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলি। মা বলে যে তোর কাজের খবর পেতে এখনো প্রায় 1 মাস বাকি, তুই একটা কাজ কর, এই 1-2 মাস অপেক্ষা না করে তুই শ্যামনগর চলে আয়। এই 1-2 মাস কোনোভাবে কেটে যাবে, তারপর তুই কাজে ঢুকে যাবি, তারপর তো টাকা পাবি। আমি বেশি অপেক্ষা না করে সেদিনটা কোনোভাবে কাটিয়ে তার পরের দিনই শ্যামনগর চলে যাই। আজ প্রায় 4 থেকে 5 বছর কেটে গেল সেই ঘটনাটির। আজ আমি এক বড় কোম্পানিতে শ্যামনগরে কাজ করি, মাসে 14,000 টাকা মাইনা। কিন্তু আজও সেই ঘটনাটি আমি ভুলতে পারিনি। হ্যাঁ, এটা ঠিক, এখানে আসার পর থেকে আজ 5 বছরে আর কোনো ভৌতিক ঘটনা বা আর কোনো এমন কিছু আমার সাথে ঘটেনি যাতে আমার মনে হয়েছে যে ভৌতিক জাতীয় কিছু বা ভূতের মতো কিছু আমার সাথে রয়েছে। কিন্তু কিছু না ঘটলেও সেই ঘটনাটি আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আজ 5 বছর কেন, আজ 50 বছর কেটে গেলেও এই ঘটনাটি আমি ভুলতে পারবো না।
ইতি শ্যামল দত্ত। তো এই যে শ্যামল দত্তের ঘটনা, যিনি শ্যামনগর থেকে তিনি স্বয়ং লিখেছিলেন, সত্যি ঘটনাটি একটু হলেও আমাকে ভয় পাইয়ে দিল। এখন রাত প্রায় 2:30 বাজে, আমি ঘটনাটি একা একা ঘরে বসে বলছি, আমার ঘরে কেউ নেই, আমার সত্যি গায়ে কাটার ইচ্ছে রাত 2:30টার সময়। আমিও ভাবছি আজকে ঘটনাটা এগিয়ে নিচে মা বাবার সাথে গিয়ে শোবো। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যেটা বললাম, খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে চলেছি 2000 পরিবার 2K সাবস্ক্রাইবার। তো দেখা হবে 39 নম্বর এপিসোডে। আর যেটা বললাম, এখন কিন্তু ভৌতিক রহস্য স্পটিফাই পডকাস্ট, স্পটিফাইতে আমাদের ফলো করে দেবেন। হয়তো স্পটিফাইতে এখন ঘটনা আসছে না, বাট খুব শীঘ্রই আসবে, এবং অনেক ঘটনাই আপনারা শোনেননি আমি জানি, ভিউজ তেমন আসছে না। তো প্রত্যেকটা ঘটনা একবার করে শুনে নিন। পুরোনো ঘটনা যেগুলো আপনারা ইউটিউবে হয়তো শুনেছেন বাট ভুলে গেছেন, সেগুলো ইউটিউবে আরেকবার না শুনে আপনারা স্পটিফাইতে গিয়ে শুনে নিন। স্পটিফাই পেজকে অবশ্যই ফলো করে দেবেন, যাতে আমরা স্পটিফাইতে আরো বড় পরিবার হতে পারি, এবং 2-3 হাজারের পরিবার আমরা স্পটিফাইতেও হতে পারি। তো দেখা হবে আরো এক ভৌতিক রাতে 39 নম্বর এপিসোড নিয়ে আপনাদেরকে ভয় পাওয়াতে। টাটা, বাই বাই, গুড নাইট।